নমস্কার। গল্পের গ্রামোফোন চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আজকে আপনাদের সামনে যে গল্পটি পাঠ করব সেটি হচ্ছে বনফুলের লেখা গল্প শ্রীধরের উত্তরাধিকারী। মাক্ষিচুস। স্থানীয় বিহারীগণ শ্রীধর মিত্রকে এই আখ্যাই দিয়াছিলেন। এই অদ্ভুত কথাটির অর্থ অনেকে হয়তো জানেন না। মাক্ষিচুস আখ্যা সেই সকল মহাত্মাকে দেওয়া হয় যাহারা মক্ষিকাকে চুষিয়াও গুড় অথবা মধু আহরণ করিতে পশ্চাৎপদ হন না। শ্রীধর মিত্রের কৃপণতা ও শোষণ পটুতা সম্বন্ধে স্থানীয় বাঙালি, বেহারি, আবাল, বৃদ্ধ বনিতা সকলেই একমত। সজ্ঞানে প্রভাতে কেহ তাহার নামোচ্চারণ করেন না এবং দৈবাত করিয়া ফেলিলে উপবাস আশঙ্কায় বিষণ্ণ হইয়া পড়েন। শ্রীধর মিত্রের দীর্ঘ জীবনের ইহাই বিশেষত্ব যে তিনি কখনো কাহাকেও এক কপর্দক দান করেন নাই, কিন্তু বহু কপর্দক বহু লোকের নিকট হইতে বহুভাবে আত্মসাৎ করিয়াছেন, এখনো করিতেছেন। বর্তমানে সুদে টাকা খাটানোই তাহার প্রধান উপজীবিকা। কয়েকখানা ভাড়াটে বাড়িও প্রতি মাসে তাহাকে অর্থ সরবরাহ করিয়া থাকে। এতদ ব্যতীত প্রজা বিলি করা কিছু জমি আছে, কিছু কোম্পানির কাগজও আছে। আয়ের পথ এতগুলি আছে, কিন্তু ব্যয়ের পথ নাই বলিলেও চলে। জন থাকিলেই ধনক্ষণ হয়। শ্রীধরের 3 কুলে কেহ নাই। আত্মীয় স্বজন সকলেই একে একে পরলোক গমন করিয়া তাহাকে নিশ্চিন্ত করিয়াছেন। থাকিবার মধ্যে আছেন শ্রীধর নিজে এবং তাহার পুরাতন ভৃত্য নকুর। নকুর অবশ্য শুধু ভৃত্য নয়, সে একাধারে পাচক, ভৃত্য, বন্ধু, পরামর্শদাতা, সব। দিনে নকুর ভাতে ভাত ফুটাইয়া দেয়, রাত্রে হরিগোয়ালা সুদ পরিশোধ কল্পে যে দুধটুকু দিয়া যায় তাহাই উভয়ের পক্ষে যথেষ্ট। জল খাবারের পাট নাই, পোশাক পরিচ্ছদের খরচও নাই বলিলেই চলে। আইন বাঁচাইবার জন্য যতটুকু আবরণ প্রয়োজন ততটুকুই শ্রীধর মিত্র অপব্যয় বলিয়া মনে করেন। দিনে সূর্য এবং রাত্রে রেড়ির তেলের ক্ষুদ্র একটি মৃৎ প্রদীপ তাহার অন্ধকার মোচন করিয়া থাকে। টাকা সুতরাং জমিতে ছিল, ব্যাংকে নয়, মাটির তলায়, ইহাই জনশ্রুতি। শ্রীধর মিত্র যদিও ভুলক্রমেও কখনো নিজের ঐশ্বর্যের কথা কাহারও নিকট উল্লেখ করিতেন না, কিন্তু সকলেই জানিয়াছিল যে শ্রীধর মিত্র নামক কদাকার বৃদ্ধটি বেশ শাঁসালো ব্যক্তি। তাহার শ্বাসটুকুর কিয়দংশ অন্তত হস্তগত করিবার উদ্দেশ্যে নানা লোকে নানা ভেগ ধারণ করিয়া সততই তাহার দুয়ারে ধর্ণা দিত। শ্রীধর থাকিতেন শহরের বাহিরে নিজেরই একটা শ্রীহীন পোড়ো বাড়িতে, অর্থাৎ সেই বাড়িটাতে যাহার ভাড়াটে সহজে জুটিত না। কিন্তু শহর প্রান্তে সেই পোড়ো বাড়িতেই অর্থসন্ধিৎসু মতলববাজগণ গিয়া হাজির হইতেন। সেদিন গিয়াছিলেন জলধর বাবু। জলধর বাবু লোকটি কেবল যে উকিল তাহাই নহে, স্বদেশহিতৈষীও। সম্প্রতি শহরের একটি বালিকা বিদ্যালয় স্থাপন করিবার উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করিতেছেন। শ্রীধর মিত্রের হৃদয় বিগলিত করিবার জন্যই সম্ভবত তিনি স্ত্রী শিক্ষার উপযোগিতা সম্বন্ধে জ্ঞানগর্ভ ওজস্বিনী একটি বক্তৃতা করিয়া যাইতেছিলেন। হঠাৎ শ্রীধর মিত্র তাহাকে থামাইয়া দিয়া বলিলেন, খাল কেটে কুমির ডেকে আনবার দরকার কি? বিস্মিত জলধর বলিলেন, তার মানে? মানে মানে লেখাপড়া না শিখে এই শহরের মেয়েগুলো যেরকম বাবু হয়ে উঠেছে, লেখাপড়া শিখলে এদেশের সব গণেশই তো উল্টে যাবে। কি বলিস নোকরা? নকুর একটু মৃদুহাস্য করিল মাত্র। শ্রীধর আবার বলিলেন,
ছেলেরা লেখাপড়া শিখে গণেশকে কাত করেছে, মেয়েরা শিখলে একদম উল্টে যাবে, কেউ রক্ষে করতে পারবে না। ওসব দুর্বুদ্ধি ছাড়ুন আপনি জলধর বাবু। জলধর বাবু কোনোদিন গণেশের দিক দিয়া স্ত্রী শিক্ষার কথা চিন্তা করেন নাই। প্রথমটা তিনি একটু থতমত খাইয়া গেলেন, কিন্তু তিনি উকিল মানুষ, কোথায় কিভাবে কোন কথা বলিলে কাজ হাসিল হয় তাহা তাহার জানা আছে। সুতরাং তিনি বলিলেন, মেয়েরা লেখাপড়া শিখে নিজেরা রোজগার করলে তবে না বুঝবেন কত ধানে কত চাল হয়। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন না করলে টাকার প্রতি দরদ হয় না। গণেশকে খাড়া রাখবার জন্যেই মেয়েদের লেখাপড়া শেখানো উচিত। দেখা গেল অউকিল শ্রীধর মিত্র কম নন। নকুরের দিকে এক নজর সহাস্য দৃষ্টিতে চাহিয়া তিনি বলিলেন, ছাগকে দিয়ে জব মারিয়ে নেওয়া যদিও বা সম্ভবপর হয়, ছাগলের স্বভাব কি বদলে যাবে তাতে বলতে চান? সে কি জব গাছে আর মুখ দেবে না, না জবের গাদায় ছেড়ে দিলে নয় ছয় করবে না? বল না রে নোকরা, ও পাড়ার ব্যাপারখানা। অদূরে উপবিষ্ট নকুর এবারও কিছু না বলিয়া মৃদুহাস্য করিল। শ্রীধর তখন নিজেই বিবৃত করিয়া বলিলেন, ঘোষাল পাড়ায় আমার যে বাড়িটা আছে তার এক নতুন ভাড়াটে এসেছে। স্বামী স্ত্রী দুজনেই বেশ লেখাপড়া জানে শুনেছি, কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখে আসুন কি কাণ্ড কারখানা। স্বামীটি ক্রমাগত সিগারেট ফুঁকে যাচ্ছেন, আর স্ত্রীটি ক্রমাগত সেলাই করে যাচ্ছেন। কলের খচখচি শুনে মনে হয় দর্জির বাড়ি। ওই যে কি রকম জামা মেয়েরা পরে তাই ক্রমাগত সেলাই হচ্ছে শুনলাম। জামাগুলোর কি নাম যে ভালো মনেও থাকে না ছাই। নকুর বলিল, বালাউজ। বালাউজ বালাউজ, এত বালাউজ দিয়ে যে কি হবে তাই ভাবি, পড়বে কখন? জলধর বাবু বুঝিলেন তর্ক পথে চলিবে না, বলিলেন, সবাই কি আর একরকম হয়? তাছাড়া আপনার মতো প্রবীণ বুদ্ধিমান লোকের সঙ্গে তর্ক করতে পারি কি আমি? মোট কথা সৎকার্য আরম্ভ করেছি, একটা কিছু সাহায্য আপনাকে করতেই হবে। বিস্ময় বিস্ফারিত বদনে শ্রীধর কিছুক্ষণ জলধর বাবুর মুখের দিকে চাহিয়া রহিলেন। বাক্যস্ফূর্তি হইয়া বলিলেন, সাহায্য? আজ্ঞে হ্যাঁ, এ 5 জনের কাজ, কিছু দিতে হবে আপনাকে। সকাতরে শ্রীধর বলিলেন, আমি দরিদ্র মানুষ, এত বড় বৃহৎ ব্যাপারে সাহায্য করা আমার সাধ্যে যে কুলোবে না জলধর বাবু, বিশ্বাস করুন, অতি দরিদ্র আমি। জলধর বাবু বিশ্বাস করিলেন না, বলিলেন, তিল কুড়িয়েই তো তাল, সবাই কিছু কিছু সাহায্য না করলে হবে কি করে, বুঝছেন না? বুঝছি তো, কিন্তু আমার যে তিলের সামর্থ্য নেই। ও আমি শুনবো না, কিছু দিতেই হবে আপনাকে। জলধর বাবুর ব্যবহারে একটা নাছোড়বান্ধা ভাব লক্ষ্য করিয়া শ্রীধর শঙ্কিত হইলেন। উকিল মানুষকে চটাইতেও সাহস হয় না। সহসা শ্রী রামচন্দ্রের প্রতি রাবণের মৃত্যুকালীন উপদেশের কথা তাহার স্মরণ হইল, অশুভস্য কালহরণম। বলিলেন, এখন তো কিছুতেই পেরে উঠব না, আসছে মাসে চেষ্টা করে দেখতে হবে, আধ পেটা খেয়ে থাকবো আর কি। কি বলিস রে নকুরা? নকুর পুনরায় মৃদুহাস্য করিল। জলধর বাবু অগত্যা উঠিয়া পড়িলেন। জলধর বাবুর কথাটা একটু বিস্তৃতভাবেই বলিলাম, সকলের কথা বিস্তৃতভাবে বলিবার প্রয়োজন নাই। সংক্ষেপে এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে কেহই শ্রীধর মিত্রের ধনভার লাঘব করিতে পারেন নাই, সকলকেই ব্যর্থ মনোরথ হইতে হইয়াছিল। গেরুয়াধারী সন্ন্যাসীর দল, খদ্দরধারী স্বদেশীর দল, হারমোনিয়ামধারী বন্যা সাহায্যকারীর দল, স্বাস্থ্য উন্নতি বিধায়িনী সভার সভ্যগণ, লাইব্রেরি প্রতিষ্ঠাতৃতগণ, কন্যাদায়গ্রস্ত দুস্থ ব্রাহ্মণ,
সকলের আবেদনে শ্রীধর মিত্র ধৈর্য সহকারে শুনিয়া যাইতেন। ধৈর্য হারাইয়া বিচলিত হইয়া পড়িয়াছেন এমন ঘটনা কখনো ঘটে নাই। সকলকেই কিন্তু অবশেষে রিক্ত হস্তে ফিরিতে হইয়াছিল। টাকা সুতরাং জমিতেছিল, তিলে তিলে, ক্ষণে ক্ষণে, দিনে দিনে, মাসে মাসে, বৎসরে বৎসরে ধীরে ধীরে সঞ্চিত হইয়া শ্রীধর মিত্রের ধনরাশি এমন একটা অঙ্কে গিয়া পৌঁছিল যে শেষকালে শ্রীধর মিত্রেরই চিন্তার কারণ হইয়া দাঁড়াইল। শ্রীধর চিন্তা করিতে লাগিলেন, জীবন তো শেষ হইয়া আসিয়াছে, মৃত্যু যে কোনো মুহূর্তে আসিয়া হানা দিতে পারে। এতগুলো টাকার পরিণতি শেষ পর্যন্ত কি হইবে? মাটির তলায় এই বিপুল ঐশ্বর্য বিলুপ্ত হইয়া যাইবে। সেদিন লটারির খেলাতেও তিনি বেশ কিছু টাকা পাইয়াছেন। লটারি খেলার দিকে শ্রীধরের ঝোঁক আছে। মাঝে মাঝে লটারির জন্যই তিনি 2-4 টাকা বাজে খরচ করেন। গত বৎসর লটারির দৌলতে বেশ কিছু অর্থাগম হইয়াছে, কিন্তু এত অর্থের পরিণতি কি হইবে? নকুরটা শেষকালে সব ভোগ করিবে। আজীবন সহচর নকুরকে অবশ্য তিনি কিছু দিয়া যাইবেন, কিন্তু সমস্ত টাকাটাই সে ভোগ করিতেছে, এই চিত্র মোটেই মনোজ্ঞ নয়। নকুরটাই বা কতদিন বাঁচিবে? শেষকালে সমস্ত টাকাটা নকুরের উত্তরাধিকারী সেই ঘাড়ছাটা ভাইপোটার হস্তে গিয়া পড়িবে নাকি? একথা চিন্তা করিলেই শ্রীধরের সমস্ত চিত্ত তিক্ত হইয়া ওঠে। বালিকা বিদ্যালয়ে টাকাগুলা দিয়া যাইবেন? না, প্রাণ থাকিতে তাহা তিনি পারিবেন না। আজকালকার বিলাসপ্রবণ হাই হিল জুতা পরা মেয়েগুলোকে দেখিলেই তাহার অস্থিপঞ্জর জ্বলিতে থাকে। দাতব্য চিকিৎসালয়ে টাকাটা দিলে কেমন হয়? দাতব্য চিকিৎসালয়ের বর্তমান ডাক্তার খোঁচা গোফা পরেশ চক্রবর্তীর মুখটা স্মৃতিপটে উদিত হইলেই এই ইচ্ছা আর দ্বিতীয়বার হয় না। গেরুয়াধারী সন্ন্যাসীদের ও ভণ্ড বেটাদের টাকা দিয়ে লাভ? বন্যা প্রপীড়িতদের স্বয়ং ভগবান যাহাদের শাস্তি বিধান করিয়াছেন তাহাদের বাঁচাইবে শ্রীধর মিত্তির, ও চিন্তা করাই অনুচিত। টাকাগুলো শুধু জলে পড়িবে। স্বাস্থ্যোন্নতি সমিতির ছোড়াগুলো কিছু টাকার জন্য ধরিয়াছিল, তাহাদের কিছু দিলে কেমন হয়? ঘোড়ার ডিম হয়। যে স্বাস্থ্য তাহাদের আছে তাহারই আহার যোগান কঠিন ব্যাপার। এমনই তো প্রত্যেকটা সন্ডা মার্কা। ইহার অপেক্ষা অধিক স্বাস্থ্যবান হইলে খোরাক যোগাইবে কে? সকলেরই গণেশ উল্টাইয়া যাইবে শেষকালে। শ্রীধরের কিছুই মনোপুত হয় না, রোজই চিন্তা করেন, কিন্তু কি করিলে যে অর্থটার প্রকৃত সদ্গতি হয় কিছুতেই ঠিক করিতে পারেন না। অবশেষে একদিন গভীর রাত্রে তাহার মৃত্যু হইল। কি ভীষণ রাত্রি সেদিন! মুহুর্মুহু বজ্রাঘাত, মুষলধারী বৃষ্টি, প্রবল ঝড়, সমস্ত প্রকৃতি যেন খেপিয়া গিয়াছে। বেচারি নকুর সেই দারুণ ঝড় বৃষ্টি মাথায় করিয়া বাহির হইয়া পড়িল। দাহ করিবার জন্য লোক ডাকিতে হইবে। জলধর বাবুর নিকটে গেল। শ্রীধরের উপর জলধর বাবু প্রসন্ন ছিলেন না, সুতরাং তিনি বলিলেন যে তাহার শরীর খারাপ, এই দুর্যোগের রাত্রে তিনি মরা বহিতে পারিবেন না। নকুর তখন পরিচিত অন্যান্য ভদ্রলোকদের নিকটে গিয়া এই সংবাদ জ্ঞাপন করিল এবং সকাতরে তাহাদের সাহায্য প্রার্থনা করিল। কিন্তু এই দারুণ রাত্রে 3 ক্রোশ দূরবর্তী শ্মশানে যাইতে কেহই রাজি হইলেন না। একটা না একটা অজুহাত দেখাইয়া সকলেই ঘরে খিল দিলেন। বিপন্ন নকুর ব্যাকুলভাবে প্রতি দ্বারে দ্বারে ঘুরিতে লাগিল। অনেকক্ষণ পরে নকুর ফিরিল। একটি মাত্র লোককে সে জোগাড় করিতে পারিয়াছিল। লোকটি অপর কেহ নয়, ঘোষালপাড়ার সিগারেটখোর সেই ভদ্রলোকটি। শ্রীধরের মৃত্যু সংবাদে একমাত্র তিনিই বিচলিত হইয়াছিলেন
এবং এই নিদারুণ দুর্যোগ সত্ত্বেও সব বহন করিতে আপত্তি করেন নাই। ব্লাউজ বিলাসিনী তাহার পত্নীটিও এ বিষয়ে তাহাকে উৎসাহিত করিলেন। নকুর বাহিরে দাঁড়াইয়া সকর্ণে তাহা শুনিয়া মুগ্ধ হইয়া গেল। ঘরে তালা খুলিয়া ভিতরে ঢুকিতেই মৃত শ্রীধর মিত্র উঠিয়া বসিলেন ও সাগ্রহে প্রশ্ন করিলেন, কে কে এলো? সিগারেটখোর ভদ্রলোক স্তম্ভিত। নকুর সবিস্তারে সমস্ত বর্ণনা করিল। লটারি খেলোয়াড় শ্রীধর সমস্ত শুনিলেন এবং তাহার পর অকস্মাৎ উঠিয়া সিগারেটখোর ভদ্রলোককে প্রগাঢ় আলিঙ্গন পাশে বদ্ধ করিয়া চুম্বন করিলেন। শ্রীধরকে এমনভাবে উচ্ছ্বসিত হইয়া উঠিতে নকুরও কখনো দেখে নাই। চুম্বনান্তে শ্রীধর বলিলেন, তোমাকেই আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করলাম। নকুরকেও অবশ্য কিছু দিতে হবে। কিছুক্ষণ থামিয়া পুনরায় বলিলেন, দেখো, নগদ 4 লাখ টাকা আছে আমার। তার থেকে ইচ্ছে করো তো স্ত্রীশিক্ষা বাবদ কিছু খরচ করতে পারো তুমি। আপত্তি করবার উপায় নেই আর আমার। তাহার পরদিনই যথাবিধি উইল করিয়া শ্রীধর কথাকে কার্যে পরিণত করিলেন। আমরণ এ উইল তিনি পরিবর্তন করেন নাই। গল্পটি এখানেই শেষ হলো। আশা করছি আপনাদের আমার এই গল্প পাঠ ভালো লেগেছে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগিরই হাজির হব পরবর্তী আরেকটি সুন্দর গল্প নিয়ে গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।